হুমায়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ। সম্মান দিয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আসলে প্রোগ্রামটা হয়েছিল আমাদের জুনায়েদ আছে, যুবদলের নেতারা আছে, তারা আমাকে সংবর্ধনা দিতে চায়। আমি বললাম যে ভাই সংবর্ধনা আমার নেওয়ার দরকার নেই, আমি সংবর্ধনা চাই না। কারণ এই হুমায়পুরের মানুষ ৪০-৫০ বছর আমাদের পরিবারকে এত সংবর্ধনা দিয়েছে, আমাদের এখন শুধু দেওয়ার পালা, রিটার্ন করার পালা। তো আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই, হুমায়পুরের কোনো সংবর্ধনা আমার প্রয়োজন নেই। আমি হুমায়পুরের যত মানুষ আছে জীবনের শেষ দিন পর্যন্ত তাদেরকে সংবর্ধনা দিতে চাই, এবং আপনাদের প্রত্যেকের জন্য যদি এক বিন্দু পরিমাণ কাজ করতে পারি, আমি মনে করবো আমাদের ঋণ কিছুটা হলে সুদ হবে। আমি বিষয়টা এই কারণে বললাম, কারণ আমার আব্বা এই ইউনিয়ন পরিষদের তিনবার চেয়ারম্যান ছিল, 5 বারের মতো নির্বাচন করেছে। এখানে যে মানুষগুলি আছেন, এই এলাকার যে মানুষগুলি আছেন, যারা জানে মালে আমার আব্বার জন্য, আমার পরিবারের জন্য যে পরিশ্রম করেছেন, এই ঋণ আসলে শোধ করার মতো না। সংগ্রামী ভাইয়েরা আমার, এখানে অনেকে আমার চাচা, অনেকে বন্ধু, অনেকে ছোট ভাই, অনেকে বড় ভাই। আমি আজকে যে প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে কথা বলছি সেটা হুমায়পুর ইউনিয়ন বিএনপি। বিএনপি মানে বাংলাদেশি জাতীয়তাবাদ। তো আমি যেহেতু বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করি জন্মের পর থেকেই, সেই প্ল্যাটফর্মটা আমারই। আপনারা মনে রাখবেন, যদি কোনো মানুষের সেবা করার ইচ্ছা থাকে, যদি কোনো মানুষের কল্যাণ করার ইচ্ছা থাকে, তাহলে কোনো পদ পদবি লাগে না। আমি অনেক কাজ করি, অনেক কাজ, আমার কোনো পদ পদবি লাগে না। আমার যে পদ পদবি, আমি যদি লিখি একটা ডায়েরি বলে যাবো আমার এত পদবি, আমি কোনোটাই ব্যবহার করি না। আর আমি বিশ্বাস করি কাজ করতে পদবি লাগে না। আমার ইচ্ছা, আমার আদর্শ, আমার ইচ্ছা যদি সত থাকে, ইনশাল্লাহ মানুষের কল্যাণে কাজ করা যায়, পদে না থেকেও। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজকে আমি দু একটা কথা বলবো, কারণ আমি এই এলাকার সন্তান, এই এলাকায় আমার ভাই আছে, ঋণ আছে। আমি দলমত নির্বিশেষে সবকিছু উদ্দেশ্যে কিছু বিষয় আপনাদেরকে অবগত করাতে চাই। আজকে আপনি হুমায়পুরের যে গ্রামটি আছে, এটা আলেম ওলামাদের গ্রাম। আমি বাংলাদেশের অনেক জেলায় ভ্রমণ করেছি, গাজীপুর, নরসিংদী থেকে শুরু করে আশেপাশে প্রচুর জেলায় আমি ভ্রমণ করেছি। এমন কোন জেলা নেই যেখানে আমার হুমায়পুরের আলেম ওলামারা ওইখানে মসজিদ মাদ্রাসায় বিশেষভাবে কাজ না করে। আমাদের এই গ্রামের সুনাম সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে আছে, এটা আল্লাহওয়ালাদের গ্রাম। কিন্তু আমি পরক্ষণে খুবই দুঃখ পাই এলাকায় এসে বা খবর শুনে, যখন সবাই বলে যে এই গ্রামে সুদের হার প্রচন্ড ভাবে বেড়ে গেছে। আমি জানি আপনারা সবাই বিষয়টি জানেন। তো যে গ্রামে এত আলেম ওলামা আছে, এত বুজুর্গান আছেন, এত লোকজন আছেন, সেই গ্রামে যদি সুদ বেড়ে যায়, বিষয়টা খুবই লজ্জাজনক। এবং সুদ যে বেড়ে যাচ্ছে, এই সুনামটি কিন্তু আমাদের আশেপাশের গ্রামে অলরেডি ছড়িয়ে গেছে, যে হুমায়পুরে তো সুদের কারবারে বেশি হয়। তো আমি অনুরোধ করবো, আপনারা যারা ময়মনপুরে আছেন, মানুষকে কর্জে হাসানা দেন। আপনারা যদি সামর্থ্য থাকে মানুষকে হেল্প করেন, দয়া করে সুদটি বন্ধ করেন। সুদ একটা মানুষকে জীবনকে ধ্বংস করে দেয়। যে নেই সে ধ্বংস হয়ে যায়, যে দেয় সে ধ্বংস হয়ে যায়। সুদ কখন নেই মানুষ? যখন আর কোনো রাস্তা থাকে না। যে লোকটা সুদ নেয় তার কিন্তু দেওয়ার সামর্থ্য থাকে না, কেউ সব করে সুদ নেয় নাই। সুতরাং ওরা করুন, ম্যাক্সিমাম মানুষগুলো নামাজ পড়ে, দিনদার, ওয়াজ মাহফিল হয় 18-19টা, তবু আমার গ্রামে সুদ থাকবে কেন? সবাই এই রাস্তা থেকে সরে আসুন আল্লাহর হস্তে, তা না হলে এই গ্রামে যে রহমত সেটা নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয়, খুব আমরাও তো ছোট ছিলাম, আমরা এই গ্রামে বড় হয়েছে। আমি এই গ্রাম থেকেই এসএসসি পরীক্ষা দিয়ে তারপর বাইরে গিয়েছি। খুব বেশি যেটা জেগে বসেছে সেটা হচ্ছে যুব সমাজে যে মরণ নেশা, মাদকের যে ছোঁয়াল আমি দেখতে পাচ্ছি, যেভাবে বিস্তার ঘটেছে, কোনো রক্ষা নাই। আপনি কি আপনার সন্তান পরে কোথায় থাকে খোঁজ খবর নেন? দয়া করে কি নেন? আপনার পায়ে হাত দিয়ে বলি আপনার সন্তানটা সন্তান পরে কোথায় থাকে একটু খোঁজ খবর নেন। সে কোথায় যায়, কি করে, তার বন্ধু বান্ধব কি, তাদেরকে থামান। তাদেরকে যদি রক্ষা না করেন, আপনার রক্ষা নাই। এটা চলে গেছে, এটা বিষের মতো। আমার ডানে বামে আশেপাশে সব জায়গায় শুধু মাদকের প্রবল ছোঁয়া দেখতে পাই। রাতের বেলা আমার কাছে অনেক খবর আসে। তো এই মাদকের যে ছোঁয়া থেকে যদি আপনি আপনার সন্তানকে রক্ষা করতে না পারেন, আমাদের এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা যে উপলক্ষে এখানে দাঁড়িয়েছি, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আমাদের বাংলাদেশের আদর্শের প্রতীক
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের উপর একটা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত ছিলেন 43 বছর, 44 বছর, মানে আমাদের বয়সী, এই বয়সে উনি মারা যান। কিন্তু আজকে 50 বছর যাবত তোমার আদর্শ এদেশে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং কোটি কোটি মানুষ তার আদর্শে আদর্শিত হয়ে একটি দল ধরে রেখেছে। সেটা কি এমনিতে সম্ভব হয়েছে? নিশ্চয়ই তার মধ্যে কিছু ছিল। আপনি জানেন তার পরিমিতিবোধ, তার চলাফেরা, তার দূরদর্শিতা, তার কৃষিক্ষেত্রে চিন্তা, সব ক্ষেত্রে চিন্তা ছিল সবকিছুর বাইরে একটু আলাদা। ইন্ডিয়ান বিএনপি সভাপতি রাহিদুল একটু আগে বলেছেন যে উনি সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছেন। হ্যাঁ, এটা সত্য। 1975 সালের 16 জুন 4টি সংবাদপত্র রেখে, সরকারি তালিকায় রেখে বাকি সব সংবাদপত্র একটি নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছিল। যে কারণে আমরা 16 জুন সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করি। উনি ক্ষমতায় আসার পরে সকল সংবাদপত্র মুক্ত করে দিয়েছিলেন। উনার আরেকটা বিষয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কেন বলি আমরা, উনি যখন বাকশাল গঠন করেন সমস্ত দল নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র একটি দল বাকশাল থেকে সমস্ত দল নিষিদ্ধ করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে সবাইকে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ইভেন কি আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কারণ আওয়ামী লীগ নামে কোনো দল এদেশে ছিল না। বাকশাল করার মাধ্যমে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছিল। সেই আওয়ামী লীগ ফিরে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধানতায়। তৃতীয় বিষয় হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রাম বিপ্লব। এখানে যারা মুরব্বী আছে তারা দেখবেন আমাদের হাওড়ে খাল আছে, লম্বা লম্বা ছোট ছোট খাল আছে। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে উনি বাংলাদেশের যে ভূমি অব্যবহৃত ভূমিকে কাটাকুটি যোগ্য করেছেন এবং আমাদের এই দেশকে খাদ্যে সংরক্ষণ করেছেন। ওনার লাইফ স্টাইল একটা ঘটনা যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারেন উনি কত সাধারণ মানুষ ছিলেন, কত সিম্পল, কত অসাধারণ সিম্পল মানুষ ছিলেন। উনি একবারে ডিসি